নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শুভ সন্ধ্যা। আমার চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাকে বলি, এই মুহূর্তে সঙ্গে থাকুন। একদম সমস্ত কিছু ভাবনা দূরে সরিয়ে রেখে এই অনুষ্ঠানে, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে একদম চোখ এবং কান খোলা রাখুন। শুধুই এইটা না যে জীবনে চলতে গেলে একটা জ্যোতিষীয় পরামর্শ দরকার, না, এটা কিন্তু সেই অনুষ্ঠান নয়। এটা আপনাকে আপনার মধ্যের যে আলো আছে সেই আলোর সন্ধান দেওয়ার অনুষ্ঠান, সঠিকটা জানার অনুষ্ঠান। একদম ওই ভ্রান্ত ধারণার বশবর্তী না হওয়ার জন্য সঠিক আলো দেখানোর জন্য আমাদের মধ্যে রয়েছেন স্বামী শিবানন্দ মহারাজ। স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার। আপনাতে মন আপনি থাকো, যেও না গো কারো ঘরে, যা চাইবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে মন আপনি থেকো, তুমি যেও না গো কারো ঘরে, পরম ধন পরশমণি, যা চাইবি তা সব দিতে পারে। ওরে কত মণি পড়ে আছে চিন্তামণির নাজ দুয়ারে, আপনাতে মন আপনি থেকো, তুমি যেও না গো কারো ঘরে। নিজের ভেতরেই নিজেকেই রেখে দাও, তিনি তো সবার ভেতরে আছে গো। সবাই ব্রহ্মের অংশ, মশা মাছি থেকে মনুষ্য জীব, এই ব্রহ্ম থেকেই সৃষ্টি এই ব্রহ্মাণ্ড। তোমরা সবাই ব্রহ্মের অংশ, কিন্তু ব্রহ্ম তো একা একা সৃষ্টি করতে পারে না। তাই আমি বলি, তিনি ব্রহ্ম রূপিণী ব্রহ্মাণীর সঙ্গে মিলিত হয়ে এই বিশ্ব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন। তিনিই তো ব্রহ্মস্বরূপিণী, বিশ্বস্বরূপিণী, তিনিই তো প্রকৃতি, আমার মা। তোমরাও সেই ব্রহ্মের অংশ। আর এই বিশ্ব স্বরূপিণী ব্রহ্মরূপিণী মায়ের অংশ হচ্ছে এই নারী শক্তি। এই নারী শক্তি যখন অপমানিত লাঞ্ছিত হয়, এই নারী শক্তি যখন অবহেলিত হয় সমাজের কাছে, সংসারের কাছে, রাজ্য রাষ্ট্রের কাছে, বিশ্বের কাছে, বিভিন্ন ভাবে যখন তারা লাঞ্ছিত হয়, আর শিশু খেলিছ, এ বিরাট শিশু আন মনে খেলিছ, এই শিশুর মধ্যে দিয়ে ভগবান খেলা করছে। তাই মাতৃশক্তি আর শিশু যখন অত্যাচারিত হয়, যখন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়, শিশুদের উপর অত্যাচার চলে, মাতৃত্বের উপর লাঞ্ছিত অত্যাচার চলে, জগতে তখনই ধ্বংস নেমে আসে। জগতে তখনই ধ্বংস, অনিবার্য ধ্বংস নেমে আসে। গতকালই ভূমিকম্প হয়েছে, শুনেছ হয়তো, আজ পেপারও দেখে থাকবে। গতকাল শুনে থাকবে বদ্রি যাওয়ার পথে চামড়ি নাকি জায়গাটার নাম, তুষার ঝড় হয়েছে।
যে তুষার ঝড়ের কথা আমরা বিদেশে শুনি, আমাদের এখানে তুষারপাত হয় কিন্তু তুষার ঝড় হয় না। তুষার ঝড় হয়েছে। এই 2025 সাল ভয়াবহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, এই বিশ্ব জগতের কাছে, আমাদের এই মানব সভ্যতার কাছে, তাই তারাই থাকবে যারা ঈশ্বরের উপর বিশ্বাস আছে, অতি গভীর বিশ্বাস, আত্মবিশ্বাস। ঈশ্বরের প্রতি যাদের আত্মবিশ্বাস একদম অটুট, তারাই একমাত্র ভগবান তাদের রক্ষা করবেন। অনাচার, অধার্মিকতা যেমন জীবনকে নষ্ট করে, সেরকম সংসারকে নষ্ট করে, সমাজকে করে, রাষ্ট্রকে করে, মহাবিশ্বকে করে। $144 বলে মহাকুম্ভ হয়ে গেল। সনাতন ধর্মের মানুষের কাছে, বিশ্বের কাছে এক সব থেকে বিশেষ উল্লেখযোগ্য একটি আমাদের সনাতন ধর্মের সেই উজ্জ্বলতা, সেই আলোর ফোকাসের মতো, সূর্যের রশ্মির আলোর মতো নবদিগন্তে সনাতন ধর্মের সেই নব উদয় সূর্যের ন্যায় সারা বিশ্বের কাছে জল জল করে উঠল। সেখানে কিছু মানুষ তারা তীর্থে যেতে গিয়ে দেহত্যাগ করেছে। এই নিয়ে অনেকে বিভিন্ন রকম আলোচনা করছে। সরকারের গাফিলতি, এর গাফিলতি, ওর গাফিলতি, কেন হলো কেন হলো না। কিন্তু আমরা কই বলি, আমরা কি বলে থাকি, ওরে বাবা, তীর্থস্থানে দেহ যাওয়া মানে হচ্ছে তীর্থস্থানে যদি মরতে পারতাম আমি মুক্তি পেয়ে যেতাম। তীর্থস্থানে যদি আমি মরে যাই তাহলে আমি মুক্তি হব। অনেক সৌভাগ্যের ফলে তীর্থস্থানে আমার মৃত্যু হবে। হে প্রভু, যেন তীর্থস্থানে যেন আমার মৃত্যু হয়, যেন জগন্নাথ মহাপ্রভুর এই রথযাত্রায় যেন আমি মৃত্যুবরণ করলে পরে আমি পুণ্য লাভ করে যাব, স্বর্গে চলে যাব। ভক্তি মার্গের উপর যদি জল পান করো না, সেটা চরণামৃত্যু হয়ে যায়। ভক্তি মার্গের উপর যদি কোনো খাওয়া খাও না, সেটা প্রসাদ হয়ে যায়। ভক্তি মার্গের উপর যখন যাত্রা করবে না, সেটা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি মার্গের উপর যখন স্থানে বসবে, সে স্থানটা হয়ে যাবে তীর্থস্থান। তাই ভক্তি মার্গের মধ্যে যদি আমার দেহত্যাগ হয়, তাহলে মৃত্যু হলো কোথায়? আমি তো পুণ্য লাভ করলাম। মৃত্যুর আগে অনেকে এখন কাশীবাসী হওয়ার জন্য চলে যেত, এখনো যায় অনেকে। কাশী বিশ্বনাথ ধামে যদি মৃত্যু হয় তাহলে মুক্তি হয়ে যায়, আর জন্ম হয় না। জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে যদি মৃত্যু হয় তাহলে মুক্তি হয়ে যায়। কোন তীর্থস্থানে যদি মৃত্যু হয় তাহলে মুক্ত প্রাপ্ত হয়ে যায়, মুক্তি পেয়ে যায়। বলুক না সব ঠাকুর মশাইরা বলুক, শাস্ত্রজ্ঞরা বলুক, হয় কি না। তাহলে আমি মনে করি যারা মৃত্যুবরণ করেছে যাওয়ার পথে, সে ট্রেনে হোক, রাস্তায় হোক, মহাকুম্ভে হোক, তারা পুণ্য লাভ করেছে, মুক্তি পেয়ে গেছে। যারা বেঁচে আছে, ফিরে এসেছে, তারা যন্ত্রণা নিয়ে ফিরেছে, তারাই মুক্তি পায়নি। তারা মৃত্যু যন্ত্রণার মধ্যে যতদিন বেঁচে থাকবে তখন যন্ত্রণা ভোগ করবে। সংসারের যন্ত্রণা, সমাজের যন্ত্রণা, রাজ্যের যন্ত্রণা, রাষ্ট্রের যন্ত্রণা ভোগ করবে কিনা? ভোগ করবে তো নাকি? যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এটাই। বিরহ, বেদনা, অভিযোগ, বদনাম, লড়াই চলছে, লড়াই। পাপ থেকে আরো পাপ, মিথ্যে কথা, ন্যায় অন্যায় বোধকে লুপ্ত করে দেওয়া,
আর এখন তো সমাজে আর একটা বেশ দারুণ জিনিস হয়েছে, আধ্যাত্মিক সেলার। আধ্যাত্মিক সেলার মানে ভগবানকে কে কত কিভাবে সেল করতে পারে, কত রকম ভাবে সেল করতে পারে। জীবন্ত কালী, জীবন্ত মা, জীবন্ত অমুক, ছোট মা, বড় মা, মেজ মা, সেজ মা, সব জীবন্ত। এখন ব্লগাররা আছে, ইউটিউবার আছে, তারা এখন সেল করছে, সেলিং। সেখানে যারা যারা যেসব মানুষ আছে, যে যেভাবে পাবে তার কনসেপ্টে, আধ্যাত্মিক কনসেপ্টকে সেল করছে। আর আমাদের মতো মূর্খ মানুষরা এগুলো সেগুলো গপ গপ করে গিয়েছি, খাচ্ছি। আমাদের মতো বোকা কে আছে? আমাদের বিচার বুদ্ধিকে কখনো কাজে লাগাচ্ছি না। এই চেয়ারেই কত জ্যোতিষী বসছে, তন্ত্রমন্ত্র টোটকা দিচ্ছে, কিন্তু আমরা বিচার করে দেখি না সেটা সত্যি কতটা বিশ্বাসযোগ্য, কতটা না। প্রশ্ন করবে, শিবানন্দ মহারাজ আপনি বসছেন কেন? আমি তোমাদের টোটকা দিতে বসিনি, আর তোমাদের জ্ঞান দিতে বসিনি। আমি বসেছি সত্যটা জানার জন্য, যাতে তোমরা নিলে নাও, না নিলে না নাও। তোমরা ঠকলে আমার কি যায় আসে ভাবতে। কারণ আমি একটা কথা বলে থাকি, কিছু তো যায় আসে। কেন আমি তো সাধু হতে পারিনি, মহারাজও নই, আর ভগবান তো নই। তবে আমি একটাই কথা বলি, আমি সবার ঘরের মানুষ, সবাই আমার। সে যে যে মতেই হোক না কেন, ইসলাম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, হিন্দু হোক, যে যে মতেই হোক, প্রত্যেকে আমার, আর প্রত্যেককে নিয়ে আমি। তাই আমার সংসারকে যাতে, সংসারের মানুষকে যাতে কেউ ঠকাতে না পারে, আমার সংসারের মানুষ যাতে না ঠকে, আসল সত্যটা জানাবার জন্য এখানে বসেছি। যে কিছু মানুষ তো শুনবে এখান থেকে। এই মহাকুম্ভে বড় বড় সাধক সম্প্রদায় এসছে, জানি না কতটা সাধক তারা, কতটা সাধনা তাদের শক্তি। প্রত্যেকে তাদের দিব্য শক্তি দেখার চেষ্টা করছে মানুষের কাছে, যে দেখো আমি কত বড় সাধু, দেখো আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, দেখো আমি হাত তুলে আছি, দেখো আমি অমুক করছি, দেখো আমি কাটায় শুয়ে আছি, দেখো আমি আম্বাসাডার বাবা, দেখো আমি লঙ্কা বাবা, অমুক বাবা, তমুক বাবা, প্রচুর বাবা। আমার কোনো বাবা দেখলাম হাত এরকমভাবে পিচমোনা করে পিছনে লাথি মারছে, নাকি রোগ সেরে যাচ্ছে। তা আমি বললাম, যদি রোগ সেরে যাচ্ছে তাহলে হসপিটাল ডাক্তার কী দরকার, ওকেই রেখে দাও বাবা, রেখে দে। এইমসের চেয়ে ভালো চলবে, ওখানে যাবে মানুষ, রোগ সেরে যাবে, সব রোগ সেরে যাবে। ব্যথা বেদনা, ওই যে একটু হাত পিছিয়ে দিয়ে পিছনে লাথি খাবে, তাতে কি হয়েছে? এই হচ্ছে মানুষের প্রবণতা। মানুষ ভিড় করছে, বলে মহারাজ আপনি বলছেন, এই তো মুখে বলে সেরেছে। আরে এইটুকুই বিচার বুদ্ধি আমাদের ঘরের মানুষের নেই, যে ওই যারা ওই 7টা জুয়া খেলে না, তাদের নিজেদের লোকরা থাকে সব সেজে, আর তোমাদের খেলে তোমাকে সব শেষ করে দিয়ে তারা বেরিয়ে যায়। তুই মনে করবো আমার সাথে আমি খেলছি মানে আরো এরাও খেলছে। এরা ঠিক তাই, যারা মহাত্মা হবে তারা এসে দেখাতেই যাবে না, তারা চুপচাপ থাকবে। যার অনেক বিষয় সম্পত্তি আছে, অনেক টাকা আছে, অর্থ আছে, সে দেখায় না। যার কম সবে উঠেছে সে অনেক কিছু দেখিয়ে ফেলে। যে সত্যিকারের বনিদি, যার সত্যিকারের যাদের প্রভাব আছে, তারা কখনো দেখাতে যায় না। দেখায় কারা? যারা উক্তিবহ, আর যারা হঠাৎ করে কিছু পেয়ে গেছে, যাদের জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এটা পেতে পারি, অ্যাচিভ করতে পারি, পেয়ে গেছে যেভাবে হোক। সে মিথ্যে বলে হোক, গায়ের জোরে হোক, যেভাবে হোক, রাজনৈতিক ক্ষমতার বলে হোক। এখন তো অনেক দাদা দাদা হয়ে গেছে, একটু দাদাগিরি করলেই এসে চলে আসে। ঠিক কথা। হ্যালো, হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। এই ঘটনা হচ্ছে কি, এই হঠাৎ করে যারা পেয়ে যায় তারা অনেক কিছু দেখায়, কিন্তু যার মধ্যে সত্যি থাকবে, দেখে নিও, আমার কথাটা বিচার করে দেখো, তারা কিন্তু কোনোদিন কিছু দেখাবে না, সাধারণভাবে থাকবে। তা যার সব আছে, যার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি কিন্তু কখনো দেখান না,
চুপ করে থাকে। অনেকে দেখায়। কোনো হোটেলে যদি যাও দেখে মালিককে চিনতে পারো না, ম্যানেজারকে দেখে মনে হবে ওই বোধহয় মালিক, কোটটায় পরে ঘুরছে। তার থার্ড ওয়ার্ড দেখলে মনে করো ওই বোধহয় মালিক। কোনো কোম্পানি যাবে, ম্যানেজারকে দেখে মনে হবে ওই বোধহয় মালিক, কিন্তু ম্যানেজার দেখবে যে মালিক দেখবে একটা পায়জামা পাঞ্জাবি পরে হয়তো দূরে বসে আছে। ঠিক কথা। দেখায় না। এই মহাপ্রভু এরকম অনেক সাধু সন্ত এসছে, তারা দিদি মাহাত্মা দেখাচ্ছে, কিন্তু আসল তো তত্ত্ব নয়। তোমরা সবাই অমৃত পুত্র, আর এই অমৃত পুত্র তোমরা এই বেদজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষকে চিনে নিতে হবে। তাদের মুখনিষ্ঠ অমৃত মুখে যারা সত্য পথে চলে, সত্য কথা বলে, তাদের মুখটাই অমৃত। যারা মুখে বাজে কথা বলে, যারা মুখে মিথ্যে কথা বলে জিহ্বা দিয়ে, তাদের মুখটা হচ্ছে অমৃত নয়, তেতো, আরো খারাপ, নোংরা। যারা গালাগালি দেয় মুখ দিয়ে, যারা বাজে ভাষা প্রয়োগ করে, তাদের এই মুখটাই, জিহ্বাটা হচ্ছে নষ্ট, খারাপ, নোংরা। তো যে মুখ দিয়ে ভগবানের নাম হয়, যে মুখ দিয়ে সত্য কথা হয়, যে মুখ দিয়ে সত্য কথা বেরোয়, সেই মুখের যে অমৃত সমান। তাই অমৃত পুত্রদের এই অমৃত মুখে বেদ পুরাণের অমৃত কথা শ্রবণ করে অমৃত লোকে যাওয়ার দিশা দেখান যারা, এইটাই হচ্ছে মহাকুম্ভ। শুদ্ধ সূচি হয়ে সেই বেদজ্ঞ পুরুষের, সেই সচ্চিদানন্দ গুরুর মুখনিশ্চিত অমৃত বাণী শুনে অমৃত সুধা পান করে অমৃত লোকে যাওয়ার দিশা দেখবে। এটার নামই হচ্ছে অমৃতবর্গের দেবতা হওয়া। সংসার সমুদ্রকে যদি মন্থন করো, যদি ভালোবাসো, সংসার সমুদ্রকে যদি সংসারে যদি সবাইকে ভালো রাখতে চাও, তাহলে বিষ আসবে তোমার জীবনে। বিরহ, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা, অভিযোগ, বদনাম তোমার জীবনে আসবে। আর সেইগুলো বিষের জ্বালা ছটপট করতে করতে যদি গুরুর সন্নিধি দাও, তাহলে গুরুই একমাত্র তোমার এই বিষ জ্বালাকে নিয়ে তার অমৃত মুখে অমৃত সুধাদের সুকর্মের নির্দেশ দেবে। আর জীবনের সুকর্মের মাধ্যমে তুমি জগতের বা সংসারের সকলের ভালোবাসার পাত্র, সংসারের দেবতা হবে। জগৎ সংসারে যদি হয়, জগৎ সংসারে সবার ভালোবাসার অমৃত সুধা পান করে তুমি দেবতা বেড়ে যাবে। যেমন করে বিদ্যাসাগর মশাই, রবীন্দ্রনাথ থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে, সিআর দাস থেকে, ক্ষুদিরাম বিনয় বদল দাস থেকে, সুভাষ বসু থেকে, রামমোহন চট্টোপাধ্যায় থেকে, রামমোহন রায় থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জগদীশ বোস থেকে মেঘনাথ সাহা, গ্যালিলিও থেকে, কোপার্নিকাস থেকে আইজাক নিউটন, মানে প্রমুখ এবং সাধক সম্প্রদায়, তারা জগতের অমৃত সুধা পান করেছে সকলের। তাই আজকে তাদের জন্মদিন, তাদের মৃত্যু দিবস আমরা পালন করি, মালা পড়াই, শ্রদ্ধা। তারাই তো আমাদের কাছে দেবতা। তাদের নির্দেশিত রাস্তায় আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে গেলে আমরা ভালো পথে যেতে পারি, সুকর্ম করতে পারি। এটার নামই হচ্ছে অমৃত সুধা। তাই তোমাদের আমি বলবো, কথা বলছি, হ্যালো হ্যালো করছে, একজন খুব ধৈর্য ধরে আছে, তাই বলি অন্তরে তাকে রাখো, বিশ্বাসে তাকে বাঁধো, আর ভক্তিতে সমর্পণ করো। আসল সত্য জানো, সত্য পথে চলো, সত্য কথা বলার চেষ্টা করো। এমন কিছু কর্ম করবে না যাতে মিথ্যের আশ্রয় নিতে হয়, মিথ্যে কথা বলতে হয়। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যোগীশ্রেষ্ঠ, বেদ মানে জ্ঞানীশ্রেষ্ঠ, যিনি চতুর্বেদ, 18 পুরাণ, মহাভারতের মতো মহাকাব্য, এবং শুধু নয়, শ্রীমদ্ ভাগবত গীতা রচনা করেছিলেন যিনি, এই ভাগবত রচনা করেছিলেন, শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন যিনি, তিনি প্রথমে একটি লিখেছিলেন সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য ঘি পরম তপঃ, সত্য ক্রিয়া মূলা সর্বা, সত্য ঘি পরত নরে। সত্যই হচ্ছে ভগবান, সত্যই হচ্ছে তপস্যা। জগতের যত বড় বড় কাজ হচ্ছে শ্রেষ্ঠ, তার মূলে হচ্ছে সত্য। সত্য ছাড়া জগতে কিছু হতে পারে না। তাই জীবনের সত্যের পথে থাকতে হবে। তাই ভগবান বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, সৎ কর্ম করো, সৎ চিন্তা করো, সৎ শ্রবণ করো, সৎ দর্শন করো। এইভাবে সৎটা 8টা তিনি মার্গ বলেছিলেন, মানুষের জীবনের মুক্তির পথ বলেছিলেন। তাই আমি মনে করি আমার ঘরের মানুষরা এই জ্যোতিষ তান্ত্রিকদের খপ্পরে না পড়ে, এদের যদি এতই ক্ষমতা থাকে তন্ত্রমন্ত্রের, আমাকে একজন বলছিল যে মহারাজ আপনি তন্ত্রমন্ত্রের মধ্যে কিছু করতে পারেন না। আমি বললাম মন তোর, মনটাই তোর।
আর তন্ত্রমন্ত্র বলে যারা করছে তারা তোদেরকে ওই ভেলকি দেখাচ্ছে। হচ্ছে পিসি সরকার আমাদের ম্যাজিশিয়ান বটে, কিন্তু সে কিন্তু ওই সব সাধু টাধু থেকে খুব ভালো ম্যাজিক দেখাতে পারে। আর সে যদি তিলক টিলক কেটে গেরুয়া পরে বসে যেত, আমার মনে হয় এইসব সাধুদের থেকে সে বড় সাধু হয়ে যেত, মানে সকলে সাধু মনে করতো। কিন্তু সে ম্যাজিশিয়ান, সে কোনোদিন মানুষকে কিন্তু বলছে না আমি এটা একদম আমার দৈব শক্তি বা আমার কোনো ওই পেয়ে গেছি শিব থেকে তপস্যা করে অমুক কিছু, তা কিন্তু নয়। এই যে সত্য পথে থাকা, সত্যে অন্বেষণ করা। আর জ্যোতিষী তান্ত্রিক হাত দেখে রাহু কেতু শনি মঙ্গল যথেষ্ট যা করছে টোটালটা ভোগাস। যদি ভোগাস না হয়, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, যে আছিস ফোনে, যারা শুনছিস, একটা জ্যোতিষীর কাছে একদিন যা, কালকেই যা, গিয়ে তোর ছক করে দেখ কি বলে। তারপর 1 ঘন্টা পরে আরেকটা জ্যোতিষীর কাছে যা, সে দেখবি ছক করে কি বলে। আবার আরেকটা জ্যোতিষীর কাছে 1 ঘন্টা পরে যা, দেখবি সে আর এক কথা বলে। দেখবি কারোর কথা কোনোটাই মিলবে না। তাহলে একই জিনিস করছে, একই সব করছে জন্ম ছক নিয়ে। তাহলে একজন এক এক রকম বলছে কেন? A+B² মানে আমি আমেরিকায় বললো আমার একই সূত্র বেরোবে, লন্ডনে করলো তাই হবে, ইন্ডিয়ায় তাই হবে। যাক, আমি তোদের সাথে অনেক কথা বললাম। কথা বলার আগে নিশ্চয়ই এবার তোদের সাথে কথা বলবো। তার আগে আমি যাকে স্মরণ করি তিনি আমার জন্মদাতা পিতা ঈশ্বর স্বামী তৎপুরুষানন্দ মহারাজকে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার গর্ভধারী মাকে, যিনি সর্বাঙ্গে জড়িয়ে আছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানি। বলবো গো, তোর অন্তত মানুষ হরে মানুষ হ। জয় মা, জয় মা, জয় মা। কে আছিস? দীর্ঘ অনেকক্ষণ ধরে এক বন্ধু রয়েছেন অপেক্ষায়। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি আরামবাগ থেকে বলছি। আচ্ছা, আরামবাগ, জয়রামবাটি। হ্যাঁ, তো তোর জয়রামবাটিতে বাড়ি না, তোর আরামবাগ আরামবাগ এর থেকে মধ্যে? বলছি আমি। হ্যাঁ আরামবাগ থেকে। হ্যাঁ, আরামবাগ প্রপার আরামবাগ থেকে আর ভেতরে নাকি? হ্যাঁ, হ্যাঁ আরামবাগ খারাপ বলুন। হ্যাঁ, বল তুই কি হ্যাঁ, তুই ফোন বলুন, আমাকে কি জন্য ফোন প্রোগ্রাম করেছেন? দেখছিস? হ্যাঁ। দেখে কি মনে হচ্ছে? হ্যালো। হ্যাঁ প্রোগ্রাম দেখে কি মনে হচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। বল, প্রোগ্রাম দেখে কি মনে হচ্ছে? ভালোই লাগছে, কথাগুলো তো বলছেন ভালোই। না কথাগুলো কি ভালো মানে কি বাস্তব না অবাস্তব, অনুচিত না উচিত? আর বাস্তব তো বটেই, বিভিন্ন জনের কাছে গেলে তো বিভিন্ন রকম বলছে একই ছকে। হ্যাঁ হ্যাঁ, বল তুই কি তোর সম্বন্ধে কিছু জানতে চাস? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ে, তোর নামটা বল আগে, তারপর তোর মেয়ের নাম বল। মেয়ের নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে 30 বছর। 19 না অত বলতে হবে না, এখন কত চলছে বল। হ্যাঁ, এখন বয়সটা কত চলছে? 30। শাশ্বতী মুখার্জি বললি? হ্যাঁ। আর তোর নাম কি? একটু তোর নামটা বল। আশিস মুখার্জি। আরে বাবা, আশিস মুখার্জি। স্ত্রীর নাম কি রে? স্ত্রীর নাম কি? এর নাম শুক্লা মুখার্জি। আরে সব মুখার্জি তো না, ভরদাস দত্ত। হ্যাঁ, ভালো থাকবে। তোর মেয়ের একটা জিনিস কি বলতো? হ্যালো, হ্যাঁ বলুন। সময় ভালো নয়, কোনো কিছুই হচ্ছে না জীবনে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ। জীবনে কোনো কিছুই সেইভাবে কিচ্ছু হচ্ছে না। সব জায়গায় একটা সামান্য কারণে একটা বাধা সৃষ্টি হচ্ছে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বাধা তো লাভ হচ্ছে। একদম বাধা সৃষ্টি হচ্ছে। না পড়াশোনায় 8 লাইনে প্রচন্ড ভালো ছিল তোর মেয়ে, বুঝছিস? হ্যালো। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস না? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? না, কথাগুলো শোনা যাচ্ছে না তো। হ্যালো। কেন শোনা যাচ্ছে না? এবার শুনতে পাচ্ছিস? আমি তো বাইরেই এসেছি। আপনি মোবাইলে শোনার চেষ্টা করুন, মোবাইলে নিশ্চয়ই শুনতে পাবেন। আমি মোবাইলেই শুনছি, বাইরেই এসেছি আমি। এখন শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ঠিক আছে। তোর মেয়ের সময়টা একদম ভালো না, কোনো কিছুই হচ্ছে না শুভ, না। বুঝলি? সব কাজে একটা বাধা কাজ করছে। শুনতে পাচ্ছিস এবারে? এখন একটা চাকরি করছে প্রাইভেট। আমি কি বলে যে কথাটা বলছি সেটা উত্তরটা দে। সব কাজে একটা বাধা কাজ করছে। শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না কিছু, তো কি ব্যাপার? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি আমার কথা তো শুনতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনার কথা পরিষ্কার শুনতে তাহলে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে না কেন? এই ক্যামেরাম্যান, আমার কথা শোনা যাচ্ছে না কেন? হ্যালো, হ্যালো। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, তোর মেয়ের ব্যাপারটা কি বলতো? তোর মেয়ের এখন বর্তমান সময় প্রচণ্ড খারাপ, দিন দিন খারাপের দিকেই যাবে।
38 বছর 7 মাস মধ্যে এই খারাপ সময় চলবে, শুনছিস? বাবা। বিশেষ করে 33 থেকে 37 বছর কোনো কিছুই হবে না ভালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তো বিয়ে বিয়ে সার ব্যাপারটা সব দিকে বাধা, সব দিকে বাধা, সব দেখে যাবে, হয়ে যাবে, মনে হবে না, কেটে যাবে। প্রচন্ড অস্থিরতা তোর মেয়ের, প্রচন্ড একটু জেদি আছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ মেয়ে এমনি ভালো, কিন্তু প্রচন্ড জেদি এবং প্রচন্ড নিজে বলে, যেটা ও মনে করে সেটাই, হ্যাঁ এবং প্রচন্ড আত্মঅভিমানী, সেন্টিমেন্টাল, শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার শুধু তাই নয়, ও উচিত কথা আমার ভাই বলে ফেলে না, স্থান কাল না বুঝে উত্তর দিয়ে দেয়, আর যার জন্য সব জায়গায় ও খারাপ হয়ে যায়। ও তো আবার জড়িয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। হ্যালো আপনার তাহলে ফোনের কোনো অসুবিধা হবে না, হলে আমাদের মুশকিল হয়ে এখানে তো যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ছেলেটা আরামবাগ থেকে নেটওয়ার্কের কোনো অসুবিধা হবে। হ্যাঁ হ্যালো, বলুন, আপনি বলুন। বলছি তোর মেয়ে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যালো তোর মেয়ে, হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে কি বলতো, মানে এমন অপ্রিয় সত্য কথা বলে না, স্থান কাল না বুঝে উত্তর দিয়ে দেয়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ আর যার ফলে কিন্তু ঘরে বাইরে সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ, এখন কি করতে হবে বলুন আমাকে। দেখ, আমি তো এখান থেকে এটা বলতে পারি না, যদি মনে করি তাহলে আরামবাগ থেকে তোকে, আমি যদি এখান থেকে ঠিক বলতে পারি, শরীর নিয়েও ভুগবে মেয়ে, বুঝলি? জড়িয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। শরীরটা আপনার নিয়েও, মেয়ের শরীর নিয়েও বেশ শরীর ভুগবে। নিয়েও ভুগবে, শুনতে পাচ্ছিস? সে ভুগছে তো। হ্যাঁ, শরীর নিয়েও ভুগবে, 2 দিন ভালো থাকবে তো 3 দিন খারাপ, শুনতে পাচ্ছিস? বড্ড কথা জড়িয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছি না, একটু বাইরেই আছি একদম ফাঁকা এরকম তো মাঠে। হওয়ার কথা না, কথা জোরে আমি তো network-এর জোরে জোরে কোনো- বলে আমার গলা শুকিয়ে গেল রে। হ্যাঁ, আপনি তো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, আপনি এক কাজ করুন, আপনি বুকিং নাম্বারটা যেটা আছে সেটাই যোগাযোগ করে একবার আসুন, কারণ কি করতে হবে সেটা তো মহারাজ এখানে আপনাকে বলবেন না এভাবে, এটা সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, আপনি লাইভটা আসুন। লিখে নিয়ে যেতে পারে, পুরো আমি লাইভ লিখে দিতে পারি। হ্যাঁ আপনি এবার না- শুধু তাই না, ওই আশিসের লাইভ আমি লিখতে পারি, ওর বইয়ের লাইভ আমি এখান থেকে বলতে পারি, একদমই, আপনি একটু এটুকু বলতে পারি। কিন্তু সাউন্ডে কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না, টেকনিশিয়ান কি হচ্ছে? নেটওয়ার্কের প্রবলেম কোনো কারণে। হ্যাঁ হ্যালো, আপনি- হ্যালো। শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ হ্যাঁ, তোর মেয়ে কি বলতো, মেয়েকে এখন থেকে যদি একটু ঠিক করিস তাহলে কিন্তু মেয়েটা ঠিক হবে, এটুকু বলতে পারি। মেয়েটা ভালো মেয়ে, এমনি আচ্ছা। শরীর নিয়ে ভুগবে, ওর মা যেমন ভোগে শরীর নিয়ে, 2 দিন ভালো তো 3 দিন খারাপ, মেয়েটাও সেরকম হয়েছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বেশ, পারলে আপনি- আসিস, এটুকু বলবো, যদি হ্যাঁ। আমার কথা ঠিক হয়। বুকিং নাম্বারে যোগাযোগ করে চলে আসুন, একদিন কথা বলে যান। আসলে আমাদের আরামবাগ থেকে আমার অনেক ভক্ত আসে। বেশ, আপনারা যোগাযোগ করুন 9830260183 নাম্বারে এবং 858300 টেকনিশিয়ান, আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? 02303 নাম্বারে। আপনারা এই দুটো নাম্বারে, বুকিং নাম্বারে যোগাযোগ করুন, মহারাজকে কোথায় গেলে কবে গেলে পাবো সেটা বিষয়ে একদম বিস্তারিত কথা বলুন। আরও এক বন্ধু রয়েছেন, আপনারা ফোন করছেন সরাসরি, আরও এক বন্ধু রয়েছেন, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, টিভিটাকে মিউট করে মোবাইলে কথা বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। আচ্ছা, বেলেঘাটা কোথায়? হ্যাঁ, বেলেঘাটা থেকে বলছিলাম। হ্যাঁ বেলেঘাটা কোথায়? বেলেঘাটা ওই আপনার ওই চিকন পার্ক। চিকন পাড়। কি নাম, কার সম্বন্ধে জানতে চাস? হ্যাঁ? কার সম্বন্ধে জানতে চাস? আমি আবার একটু মায়ের সম্বন্ধে জানতে চাই। তোর নাম কি বল, আর মায়ের নাম বল। মায়ের নাম হচ্ছে ছবি জানা। বয়স কত? বয়স কত? আপনার মায়ের বয়স কত? এত চিৎকার করা যায়? হ্যাঁ, মায়ের বয়স হচ্ছে ওই 74। আপনি একদম মহারাজ যেটা বলছেন উত্তর দিন। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। বেলেঘাটা থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার কথা। টিভিটাকে মিউট করে মোবাইলে শুনতে পাবেন। আমি পুরো বাইরে চলে এসেছি, টিভি ঘরের ভেতরে আছি, আমি গেটের বাইরে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোর মায়ের শরীর ভালো যাবে না, নিউরো প্রবলেম। শুধু মায়ের ওই মায়ের শরীর ভালো যাবে না, নিউরো সমস্যা, হ্যাঁ। ডাক্তার দেখা ভালো। নিউরো সমস্যা থেকে বার করতে হবে তোর মাকে। আচ্ছা, তারপরে কোনো সময় সবসময় খিটখিটে ভাব। আর কি বললাম, নিউরো সমস্যা, বুঝেছিস? হ্যাঁ নিউরো বুঝিস? হ্যাঁ
তোর মায়ের হচ্ছে নিউরো সমস্যা, নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা, হ্যাঁ। হ্যাঁ, তো ডাক্তার দেখাতে হবে তো নাকি? হ্যাঁ ডাক্তার, ওই যে ডাক্তার দেখছি হোমিওপ্যাথিক। হোমিওপ্যাথিকে হবে না, অ্যালোপ্যাথিক ভালো ডাক্তার দেখা, ভালো নিউরোলজিস্ট দেখা। আর একটু যাতে ভালো হয়, মানে আরে ভালো, আমি তো বলে দিলাম নিউরো সমস্যা। নিউরো মানে জানিস, এই তোর ঘরে আলো জ্বলছে তো? ডাক্তার হাঁটাচলা করতে বলেছে, সে এত মনের জোর কমে গেছে। আরে বাবা, সেই জন্য তো বললো নিউরো সমস্যাটা এইটাই তো মেন। এখান থেকে বার করলে তোর মা আবার ঠিক আছে, নিউরো সমস্যা থেকে বার করতে হবে তো। হ্যাঁ সেটা ঠিক। তাহলে না বার করলে কি করে ভালো হবে? আর নিউরো সমস্যাতে এগুলো হবেই, খিটখিটে মেয়ে যাবে, রাগ হবে, মাথা গরম হয়ে যাবে, উল্টোপাল্টা বলবে, এগুলো তো হবেই। এই তো এর প্রবলেম এটাই। তোর ঘরে যে আলো জ্বলছে, যদি এখন যদি ভোল্টেজ কমে যায় তাহলে তোর কি হবে? আলোটা কিরকম হবে বলতো? তাই তো। তাহলে আগে তার ঠিক করবি না আলো ঠিক করবি? মানসিক খুব কমে গেছে। কি বললাম? তোর ঘরে যদি ইলেকট্রিসিটি ভোল্টেজ কমে যায়, তোর আলোটা কেমন জ্বলবে না ঘরে? আর কথায় কথায় খুব রেগে যায়। আপনাকে মহারাজ যেটা বলছেন আপনি সেটার উত্তর দিন না। ফোন করি যাতে আপনি একটু মাকে একটু বুঝিয়ে বলে দেন যে তুমি এরকম করো না। না না, মাকে গুছিয়ে বলতে না, মাকে নিয়ে আসিস। হ্যাঁ, আপনি একদম বেলেঘাটা থেকে চলে আসুন মধ্যমগ্রাম বাদু শিবানন্দ সেবাশ্রমে। প্রতি বুধবার, শনিবার ও রবিবার মূল আশ্রমে আসুন। সামনে বসে মহারাজের সঙ্গে মায়ের কথা বলান। অবশ্যই মা সুস্থ হবেন, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। কি জ্বালা, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু আশ্রমে আসুন। আসানসোলে রয়েছে আশ্রম, তিরাটগ্রাম হসপিটালের ঠিক পাশেই, প্রতি বৃহস্পতিবার। এছাড়াও মধ্যমগ্রাম বাদুতে শিবানন্দ সেবাশ্রম রয়েছে, এবং এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আপনারা মহারাজের সঙ্গে দেখা করতে পারেন। আপনি চাইলে বুকিং নাম্বারে যোগাযোগ করে চলে আসুন, এবং সরাসরি মধ্যমগ্রাম বাদু আশ্রমেই আসুন, যেখানে আপনি সব সময় মহারাজকে পাবেন, অবশ্যই বুধবার শনিবার এইটা দিন দেখে। আর শিলিগুড়ি আশ্রমে প্রতি মাসে তিনি একবার করে থাকেন, আশ্রম পাড়া আমতলা ক্লাবের ঠিক পাশে। আর একটা জিনিস এখন ইউটিউবে দেখতে হবে, আচ্ছা ভ্রমণে অমিত। আচ্ছা ভ্রমণে অমিত যদি সার্চ করে ইউটিউবে, আচ্ছা তাহলে আশ্রমকে দেখতে হবে। সীমান্ত সেবাশ্রম, বৃদ্ধাবাস, আসানসোল আশ্রম সব দেখতে হবে, আচ্ছা বুঝলি? ভ্রমণে অমিত। বেশ, আপনারা তাহলে ওই YouTube। চ্যানেলটিকেও একদম অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সুকুমারী সিংহ বলছি। কে বলছো মা? বাবা নমস্কার, জয় মা। কে বলছো? সুকুমারী সিংহ বলছি গুমা থেকে। বাবা তোমার কাছে তো আমি যাই, তুমি তো আমার কাছে মনেই করছো না। হ্যাঁ মনে করছি, মানে সেই তো তুই টিভিতে পেয়ে গেলি, মনে করেই তো পেলি। হ্যাঁ টিভিতেই দেখছি। বাবা নমস্কার, কোটি কোটি নমস্কার। জয় মা, জয় মা। কেমন আছিস? ভালো আছি। জয় মা, জয় মা। আসিস আশ্রমে, চলে আসিস, এখন আছি। অনেক দিন পরে বাবা দেখলাম, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে তোমার কাছে আমি যাই না বাবা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গান কর। আপনি একদম কাছের থেকে। সম্বন্ধে জিজ্ঞাসা করবো বাবা, বিভা সিংহ সে কে? ওই কেন মেয়ের ব্যাপার নিয়ে তো গেছিলাম, বলেছিলাম। বিভা সিংহ। বয়স কত? হ্যাঁ বয়স কত? বয়স এখন 16। এখন 16 বছরে বিয়ে দিবি কি? না না বিয়ে দেবো না। ও মানে কি বলবো, ও তো বাজে লাইনে চলে গেছে। আর তুমি তো সেটাকে জানো। ঠিক করতে হবে, কিন্তু বিয়ে এখন দিবি কি করে? ওকে নিয়ে আয় আমার কাছে। নিয়ে গেছিলাম তো বাবা। তাহলে আমার কথা শুনছে না? না তো কত বুঝালা, কত। ঠিক আছে, আরেকবার নিয়ে আয় ওকে আমার কাছে। হ্যাঁ ওকে আরেকবার নিয়ে আয় আমার কাছে। ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু ও যে ছেলের পাল্লা করেছে বাবা। ও ছেলে পালা ঠিক আছে, আর মেয়েরা ছেলে পালা বলে, ছেলেরা মেয়ের পালা বলে, ঠিক আছে, চিন্তা করিস না, নিয়ে আসিস ওকে। ঠিক আছে। বকাবকি করলে কিছু হবে না, বুঝলি তো? কোন কি হাতে যেতে হবে ওকে পার করতে গেলে, ঠিক আছে? ঠিক আছে। যাতে মেয়েটা না ঠকে সেই দিকে লক্ষ্য করতে হবে। দিনকাল তো ভালো নয়। হ্যাঁ আর বা একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। বল, বলে ফেল। এই যে কি ওর কি চাকরি বাকরি আছে? পড়াশোনাটা যদি ঠিক করে করে তাহলে হবে। জেদ রাগটা কমাতে হবে ওকে, বুঝলি? হ্যাঁ, আমি তো লাইভ লিখে দিয়েছিলাম নিশ্চয়ই। হ্যাঁ সব আছে তো বাবা। হ্যাঁ আমি তো লাইভ লিখে দিয়েছিলাম, ওর পুরো লাইভটা তো লিখে, ওর লেখার মধ্যে তো সব আছে। আছে তো ঠিকই, কিন্তু এই লেখা তো দেখ, আমার লেখা হচ্ছে কেউ কাটতে পারবে না, তাহলে আমি মিথ্যে হয়ে যাবো। কি বললাম? সে তো ঠিক। আর সেই জন্য ওকে নিয়ে আসবি। আমি হ্যাঁ নিয়ে, পাথর টাথর গুলো ওর হাতে দিয়ে দিয়েছি তোমার কথা। ঠিক আছে, ওকে নিয়ে আসবি, আমি দেখে নেবো একবার, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, আমি আবার মধ্যমগ্রাম বাদুতে আমি যাবো। ঠিক আছে, কি দিয়েছি না দিয়েছি আসুক, আমি দেখে নেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, জয় মা, নমস্কার বাবা। জয় মা বেশ, বড়, জয় ভালো মা। থাকবেন, অনেক ভালো থাকবেন। এবং সত্যি কথা, মানুষের যে ভরসার একটা জায়গা, যে বাবার কাছে গেলে আমার যা কিছু সমস্যা আমি সেখানে সমাধান করে আসতে না, পারবো। সমস্যার সমাধান কি আমি জানি না, কিন্তু আমি তো তার জীবনীটা বলে দিতে লিখে দিই, পুরো লাইফটা, অতীত বর্তমান ভবিষ্যৎ তো হবেই। একদমই একদমই। এবং সত্যি কথা, অতি এবং আমি চ্যালেঞ্জ করি, যদি সারা ওয়ার্ল্ডে যদি কেউ ওই যত বড় বড় বাবা টাবা দেখায় ফেসবুক ইউটিউবে, যদি দেখে না দেখে পুরো জীবনী লিখে দিতে পারে, আমি বলবো আমার বিপরীত একজন আছে, বিকল্প। ঠিক কথা। চ্যালেঞ্জ, কিন্তু আমার এটা কাজ নয়। আমি চাই আমার ঘরের মানুষ সনাতন ধর্মের মধ্যে প্রভাবিত হোক, আমার নাতি নাতনিরা নাতিপুতিরা যাতে তারা শুদ্ধ সংস্কারের মধ্যে ফিরে আসুক। আমি চাই আমার নেশামুক্ত একটা সমাজ চাই, আমি চাই কুসংস্কার মুক্ত একটা সমাজ চাই, যে কুসংস্কারে আজকে আমাদের সনাতন ধর্ম ওই ফল্গুরমতি নদীর মতো আগে বালি চাপা পড়ে গেছে, মানে ঠিক কথা। কুসংস্কারের বালি এত চেপে গেছে, এখন ওই বালি সরিয়ে জল বার করতে হয়, মানে ধর্ম বার করতে হয়। আমি চাই এই কুসংস্কার মুক্ত একটি সমাজ, আমি চাই নেশামুক্ত একটি সমাজ। সেই সমাজের জন্যই আমি এত কথা বলি। ঠিক কথা। এবং আপনারা যোগাযোগ করুন বুকিং নাম্বারে, যে দুটো বুকিং নাম্বার রয়েছে। আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে রিয়া দত্ত কথা বলছি। হাওড়া? হাওড়া? হ্যাঁ হ্যাঁ হাওড়া। হাওড়া কোথায় মা? হাওড়া কদমতলা। আরে বাবা, কদমতলা। আমি হাওড়ার লোক, তো হাওড়ার কথা শুনলে একটু মনটা কেমন হয়ে ওঠে। একদমই। অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগছে, আমি দেখছি, আমি লাকিলি ফোনটা পেলাম। অ্যাকচুয়ালি সবসময় ফোন পাওয়া যায় না। সে তো একদমই। পাওয়া যায় না, আসলে এরা কাস্টুবি করে মনে হয়। না না, একদমই। এত বন্ধুরা ফোন করেন যে আপনারা সেই জন্য ফোনটা পেয়ে ওঠেন না। বলুন আজকে তা মা, এই যে প্রোগ্রামটা আমার শুনছো, হ্যালো, এই যে আমার কথাগুলো শুনছো, এটা কি সমাজের কাছে সত্যি দরকার আছে না দরকার নেই? না না, অবশ্যই ভীষণ মোটিভেটিভ প্রোগ্রাম এবং খুব ভালো লাগছে। ভালো প্রোগ্রাম হলে একটু ইন্সপায়ারও হওয়া যায়, সেই জন্যই আমি আর কি ট্রাই করছিলাম। ফোনটা লাকিলি লাগলো, কারণ সবসময় তো এরকম মানে পাওয়া যায় না প্রোগ্রাম যেটা খুব মোটিভেট করবে, সেরকমই প্রোগ্রাম। সমস্যা আমার একটু আছে কেরিয়ার। আচ্ছা মা, আমি একটা তোমায় বলি, তোমার নামটা কি বললে? হ্যালো আপনার হ্যালো মা, নামটা নামটা কি কি? বললেন আরেকবার বলুন। হ্যালো আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, যা। আমাদের সঙ্গে যে বন্ধু ছিলেন, হ্যালো। আচ্ছা, আজকে বোধহয় ফোন লাইনটা কোনো কারণে একটু নেটওয়ার্কের বোধহয় প্রবলেম হচ্ছে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? লাইনে আছেন সম্ভবত। ঠিক আছে, আপনি হ্যালো। কেটে আরেকবার ফোনে চেষ্টা করুন। আশা করি আপনি, হ্যাঁ, ফোনটি কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। আপনি আরেকবার ফোনে চেষ্টা করুন, আশা করি ফোনটি পাবেন। প্রত্যেকে বহু দূর দূরান্ত থেকে ফোন করছেন, নেটওয়ার্কটা আমাদেরও কারোর হাতে নেই। তবে হ্যাঁ, বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন 9830260183 এবং 8583002303। এই দুটি নাম্বার রয়েছে। মধ্যমগ্রাম বাদু শিবানন্দ সেবাশ্রমে আসুন, সরাসরি কথা বলুন এবং বাবার সামনে বসে কথা বলুন। এবং যা সমস্যা, যে কিছু নিয়ে অসুবিধা বা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করব, কোন দিকে যাব, কোনটা ঠিক, এবং কত কিছু সমস্যা একটা কথা হচ্ছে, আমাকে সমস্যা বলতে হয় না, আমি জানি। কেন জানি বলতে পারবো না, জানি। এবং এটুকু জানি, মায়ের এতে আমি লিখে দিতে পারি। এটা প্রচার করছি না, কিন্তু আমার প্রচারের জন্য নয়। আমার একটাই প্রচার, যেটা হচ্ছে মানুষ সনাতন জ্বরে আসবে, সনাতন ধর্মের আদর্শে আসবে। ঠিক ঠিক। সেই হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে মতেই হোক না কেন, সবই তো আমার ঘরে। হ্যাঁ, তো ঘরের ছেলেমেয়েরা ঘরে ফিরবে, এটাই হচ্ছে আমার একমাত্র মানে কথা। আর এই জন্যই আমি এইসব। ঠিক কথা। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, কোনো কারণে বোধহয় ফোন লাইনটি একটু সমস্যা করছে। হ্যাঁ, হ্যালো, একটু শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কেন কথা বলছেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? শ্যামবাজার থেকে আসছি করে এখন। আপনার নাম আর শ্যামবাজারে বয়স? চলে এলাম। এই শ্যামবাজে আছে মনিন্দ, কি বলে, মনিন্দ কলেজের কাছে। কলেজের, হ্যাঁ। আর আসলে চাটা খেয়ে যেতে পারতি। আপনার নাম আর বয়সটা বলুন। আচ্ছা, আমার নাম সজল দাস, আমার বয়স হচ্ছে 31। আচ্ছা, সজল দাস 31। একটা কথা বলি, এখন কোনো কাজে স্থিরতা পাবি না, সব কাজে একটা অস্থিরতার বাধা।
বুঝতে পারছিস? হ্যাঁ কোনো কাজে স্থিরতা পাচ্ছিস না, পাবি না। সর্বকাজে একটা বাধা আর অস্থিরতা কাজ করছে, ঘরে বাইরে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ অযথা ঘরের মধ্যে মাথা গরম হয়ে যাবে, হুটহাট করে মাথা গরম হয়ে যাচ্ছে, যার পরে সবার কাছে খারাপ হয়ে যাচ্ছিস। হ্যাঁ 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 মানসিক শান্তি একদমই পাচ্ছি না, আর্থিক দিকে প্রচণ্ডভাবে গণ্ডগোল, মানে ঠিক নেই। শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 শরীর মন কিচ্ছু ভালো যাচ্ছে না, হতাশা দিন দিন এটা যেন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবং 39 বছর 3 মাস মধ্যে এই খারাপ সময় চলবে। 32 বছরের পর থেকে মারাত্মক সময়, 32 থেকে 37। শুনতে পাচ্ছিস? লিখে রাখ, হ্যাঁ হ্যাঁ 32 থেকে 37। মনে হবে তুই একা একদম খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছিস, প্রচণ্ড গরমের মধ্যে। শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 এরকম মনে হবে নিজের লোকেরাও পর হয়ে যাবে, সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে, আরও সবার থেকে দূরে সরে যাবি। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি? মানসিক শান্তি পাবি না, অযথা ঝুট ঝামেলা, বাইরের অশান্তি ঘরে চলে আসবে তোর সাথে। শুনছিস? হ্যাঁ 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 অযথা। শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 এমন থানা পুলিশ আছে, মান সম্মান হানি সব কিছু রয়েছে। অ্যাক্সিডেন্ট, পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিলি, 8 লাইন ভালো ছিল, কোনোটাই হয়নি, সবটাই খাপচারা। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ, একটুখানি বাড়ির লোকের কথা শোন, তাহলে একটু কিছু হবে। বাড়ির লোকের কথা, নিজের মতে চলিস না। কি বললাম? হ্যাঁ হ্যাঁ বাড়ির লোকের কথা শুনতে হ্যাঁ, নিজের মতে চলতে গিয়ে তো ঠকছিস, আর কিছু হচ্ছেও না। তো একটু বাড়ির লোকের কথা শুনে চল না, যদি কিছু হয় সেটা ভালো না? হ্যাঁ 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 তাহলে জয় মা, ভালো থাকিস। ভালো থাকবেন এবং বাবা যেরকম বললেন সেই মতো চলার চেষ্টা করুন। ভালো থাকবেন আপনারা। এবং আপনাদের এইটুকুই বলা, এবং যে কথা একটু অবশ্যই বলা, যে বাবা কিন্তু কাউকেই ডেট অফ বার্থ, কখন কোন সময় কোথায় কিচ্ছু জিজ্ঞেস করেন না। তার নাম শুনে এবং তার বয়সের এই পরিমাপেই কিন্তু, এবং একদম পুঙ্খানুপুঙ্খ, অদ্ভুতভাবে পুঙ্খানুপুঙ্খ বলার এই যে এই গণনা বা এই যে এই কোনো সাধনা, গণনা মননা নেই, এই যে সাধনা, এটা সত্যি সাধনা নেই। হ্যালো, অবশ্যই কোনো ক্ষমতা তো রয়েছে, যেটা আমরা কেবল দেখতে পাই শুধু। নমস্কার, কে বলেছে, কে রয়েছেন? আমি কাটোয়া থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। তোমার নাম বলো, ছেলের নাম বলো। আমার নাম মঞ্জু মণ্ডল, ছেলের নাম সৌতিক মণ্ডল। বয়স কত? বয়স হচ্ছে যে এই 14 থেকে 15 বছর বয়সে, জন্ম তারিখ হচ্ছে 27/8/2000। অত চলতে হবে না। ছেলে পড়াশোনায় ভালো থাকা সত্ত্বেও পড়াশোনা একদম হচ্ছে না, না পড়াশোনা। প্রচন্ড মানসিক অস্থিরতা, অন্যমনস্কতা বেড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বাইরের দিকে মন যাচ্ছে। হ্যাঁ শৌখিনতা তো আছেই, বাইরের দিকে মন যাচ্ছে, খেলাধুলা এবং বন্ধু বান্ধব। এরপরে কুবন্ধু বান্ধব জুটবে। হ্যাঁ, বন্ধু বান্ধবের। কি বললাম? এরপরে কুবন্ধু বান্ধব জুটবে, কুসঙ্গ জুটবে। এরপরে 17-18 বছরের বয়সে 17-18 বছরে কি হবে? কুসঙ্গ, কুবন্ধু বান্ধব জুটবে। আচ্ছা, তাহলে ওর কি প্রতিকার করাতে হবে, তাই তো? সেটা পরে প্রচন্ড জেদি, ও যেটা বলবে সেটাই করতে হবে, সেটাই করতে হবে। কি বললাম? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। প্রচন্ড জেদি, যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, তাহলে মুখে মুখে উত্তর, একদম শুনছে না। মুখে উত্তর। পরীক্ষায় জানা জিনিস ভুল করবে। পড়াশোনায় প্রচন্ড অন্যমনস্কতা। হ্যাঁ, আগে তো পড়াশোনার দিকে মানে ভালো ছিল। 7 বছর অবধি খুব ভালো ছিল, 7 বছর পর থেকে ডিটেক্ট করছে। 7 বছর অবধি ভালো ছিল, 7 বছর পর থেকে ডিটেক্ট করছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠান্ডার ধাত আছে, অ্যালার্জেটিক এবং পেটের সমস্যা থাকবে। ঠান্ডা অ্যালার্জির সমস্যা আছে প্রচুর। আমি তো বলছি তো, এখান থেকে বলছি। আমি তোমার বাড়ির কাটোয়ায় যাইনি তো, তবে কাটোয়ায় গেছি, 108টা শিব মন্দির দেখেছি, মা সিদ্ধেশ্বরী মন্দির দেখে এসেছি। জিরাটে আমার আশ্রমে, ওখান থেকে গেছিলাম, বুঝলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি যে কথাগুলো বললাম ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম। তাহলে ওর মানে কোনোভাবেই তো ওখানে ঠিক করো নিশ্চয়ই। আমি এতগুলো কথা যখন, যে সব জানে সে নিশ্চয়ই রাস্তা জানে। হ্যাঁ হ্যাঁ যে সব জানে সে রাস্তা জানে কিনা? হ্যাঁ, ঠিকই। হ্যাঁ, বেশ, ঠিক আছে, তাহলে আমি যোগাযোগ করবো। সেটা করবে। একদম। তুমি যদি মনে করো তোমার ছেলেকে ঠিক করতে হবে, তো নিশ্চয়ই করবে। তবে কাঁচা থাকতে ঠিক করা ভালো। মাটি শক্ত হয়ে গেলে তখন ঠিক করা যায় না, একদম তাই। তাই না? হ্যাঁ হ্যাঁ
ভালো দেখো। প্রয়োজন মনে করলে অবশ্যই যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো তো আমাদের সময় এখানে একদমই শেষ। মহারাজকে অনেক ধন্যবাদ জানাবো। তবে একটা কথা বলি, জ্যোতিষতান্ত্রিক টোটকা যেসব এখানে বসে বলে বা বিভিন্ন মিডিয়া চ্যানেলে বসে বা ফেসবুক বা ইউটিউবের মধ্যে যে দেখা যায়, আমি একটা কথা বলি, বিশ্বাস করবে, অন্ধবিশ্বাস করো না। তন্ত্রমন্ত্র ফুকফাক দিয়ে বান মারা, তুপ করা, ভূতে ধরেছে, পেতনি ধরেছে, জিনে ধরেছে, এইসব যারা করে মানুষকে প্রতারণা করছে, আমি মনে করি তোমরা বিচার বুদ্ধি দিয়ে বিচার করে দেখো। যদি এগুলো সত্যি হতো তাহলে আমাদের সরকার নবান্নে ঘর করে রেখে দিত, নাহলে প্রধানমন্ত্রী ওই দিল্লিতে নিয়ে গিয়ে ঘর করে ওদের রেখে দিত। কারণ এগুলো কখনোই সম্ভব নয়। তাহলে দেশে এত অরাজকতা, এত মৃত্যু, এত হত্যা, এত লাঞ্ছনা সব হতো না। একটা জিনিস বিচার করো যে এইগুলো কখনো সম্ভব নয়। বাস্তব, ওকে বৃষ্টি হলে ওকেও ছাতা নিতে হবে, তোমাকেও ছাতা নিতে হবে, আমাকেও ছাতা নিয়ে বেরোতে হয়, ঠিক না? আলো অন্ধকার হলে আলোটা আমাকেও জ্বালাতে হয়, তোমাকেও জ্বালাতে হয়, তোমাকে ইলেকট্রিক বিল দিতে হয়, আমাকেও দিতে হয়। কিন্তু বাস্তব সত্যের কাছে আসো। ওই বাড়ির সামনে টোটকা ঝুলি দিলে, বালিশের তলায় ওই যে কাপড়ে বেঁধে এই করলে, অমুক করে, সব বিভিন্ন টোটকা দেয়, এইসবে ফাঁদে পড়ে জীবনটাকে নষ্ট করে অন্ধকারের পথে নিয়ে যেও না। বাস্তব সত্যের পথে এসো এবং সত্যের পথে চলার চেষ্টা করো। বিচার বুদ্ধি যেও না, তাদের কোনো দোষ হয় না। ভগবানকে বিশ্বাস রেখে এগিয়ে চলো জীবনে, তাদের ঠিক আছে। আর নাহলে সঠিক গুরুর সন্ধান নাও, সঠিক গুরুর সান্নিধ্য নাও, গুরুর সান্নিধ্য নিয়ে জীবনকে তাহলে এগিয়ে নিয়ে যাও। বাবা মা আছে, বাবা মা থাকলে পরম গুরুরা আছে, মাস্টারমশাই, শিক্ষক মণ্ডলী, তার উপর আছে পরমেষ্ঠ গুরু। তাকে চিনে নেওয়ার দরকার আছে। যাকে সব বলতে হয় তার কাছে না যাওয়াই ভালো। যে সব জানে তার কাছে যাওয়া ভালো। সে হচ্ছে ভগবান ঈশ্বর। তিনি সব জেনে বসে আছেন। তিনি সকলের করুণাময়, দীনবন্ধু, দয়ার সাগর। তিনি দয়ার হাত বাড়িয়ে বসে আছে, তোমরা এসো। তাই বলবো, নিজের বিশ্বাস সেটা যেন অন্ধ না হয়, নিজের ভক্তি যেন অভক্তিতে পরিণত না হয়, নিজের জ্ঞান যেন লুপ্ত না হয়। বিচার বুদ্ধি দিয়ে বিচার করতে শেখো। জ্যান্ত কালী, জ্যান্ত মা, জ্যান্ত অমুক এটা সারা যে এইটা ঠেকিয়ে দিচ্ছে আর ঠিক হয়ে যাচ্ছে, এটা এইসব বিচার বুদ্ধি থেকে বেরিয়ে এসো। দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবন সত্যের পথে যাবে। আমি তোমাদের সাথে ছিলাম, আছি, সর্বদাই থাকবো। তাই বলি, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, এ সংসারে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, ভক্ত বোকা ভক্ত না, চালাক হয়ে কারোর সঙ্গে চালাকি করো না, বুদ্ধিমান হয়ে কাউকে বুদ্ধিমানিও না। সেবা করবে, সেবা নেবার জন্য নয়। মনুষ্য জীবে বেঁচে থেকে লাভ নেই গো। প্রকৃত মানুষ হও। পাশ্চাত্য থেকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো না। ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, আদর্শের মধ্যে দিয়ে ব্যক্তিত্ববান মানুষ হও। তোমরা মানুষ হও। জয় মা, জয় মা, জয় মা।